এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আমজাদ সাহেব বললেন, সুখ কেবল এক কল্পিত তত্ত্ব। দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তথ্যকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে, ওই বিয়োগ ফলটাই সুখ। আর কেউই দুনিয়ায় শতভাগ দুঃখী নয়। মাথা নত করে হাসে অন্তু। তার সৌভাগ্য কি তার বাপ নয়? আব্বু মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারের দিতে পারতেন না? জানা নেই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না, উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে না খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে না। অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর দত্তের জমিটা। আমজাদ সাহেব ডেকে উঠলেন, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ত তা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। পারবো কি না জানা নেই। তাহলে তার ভরণ পোষণে খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে। এটা আমার কর্তব্য, খেলাপি না। মরার পরেও কর্তব্যের হেরফের হবে, বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তাকে দেখবে। অন্তু হাসলো। ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছেন এই লোক? মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানে। আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে, জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না। তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল। মূর্খ সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে এই শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগলো। তার জীবনে এমন কি কেউ আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না তারা এমন একজন কর্তব্যপরায়ণ পুরুষ চায় অন্তু, যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মুড়ানো, এক মুঠো নিঃশ্বাস সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনা। সম্পদ ছাড়া? উত্তর এলো হ্যাঁ, সম্পদ ছাড়া। যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হলো। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়ালো। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আজ সে এই দুই অদ্ভুত সঙ্গীতের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো, লম্বা, চওড়া, অভিজাত 90 দশকের নায়কদের মতো। আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে? আবার হাসলো অন্তু। এই দুজনকেই বেমানান লাগতেই পারে না। এরা রবের সৃষ্টি। দুজনের জুটিদের মাঝে এক জোড়া। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে রবের সম্মুখে ঝুঁকতে, কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ফুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশে
জায়গা রেখে জায়নামাজে দাঁড়িয়েছেন। অপর পাশে রাবেয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে, প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা, বাড়ির মেয়েরা রান্না শেষ করল, পুরুষগুলো জাগেনি তখনও। সাহানা বললেন। এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠলো নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল। শ্বশুরাব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসি, সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্না করে। সাহানা তরুকে জিজ্ঞেস করলেন। জয় উঠছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানলার পর্দা ঠেলে কাজ সরিয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল, মুখ কুচকে নড়ে চড়ে উঠল। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে এরা? নিজের মনেই আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটা, অথচ রিমি লোকটাকে একটু ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়ি গোপ বেড়েছে লোকটা, নিজের যত্নের গাফলতি করছে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকদের মতো লাগছে। নেতা বাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল, উঠুন জলদি, আমার আর মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা, চোখের কোণে লালচে হয়ে আছে। তুমি খুব ক্ষমতালোভী বউ। আমার লোভ নেই তোমার, আছে তোমার নেতাগিরির লোভ। হ্যাঁ, আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসলো হামজার উরুর উপর, অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরলো হামজার। এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল। ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি। আব্বু উপজেলা চেয়ারম্যান, তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এড়িয়ে না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে? যখন এসেছি আপনার হয়ে, তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবীরও। এই আশাই তো প্রতিটা বেলা গুনছি, নয়তো সেদিন আপনিই কেন, কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচা রিটায়ার নিয়েছি নিজে থেকেই, কার ক্ষমতায় বুক ফোলাবো আমি? আপনার নেতা বাবু। তোমাকে সব সময় আমি শাড়ি পরতে বলেছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানায় থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল। আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের করতে হবে। জয় উঠছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে, যেহেতু ওই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতে রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। হামজার চোখে পড়া যাবে না। তরু রুমে ঢুকল। রুমটা অন্ধকার হয়ে আছে, না ডেকে আগেই আলো জ্বালালো। এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা। লুঙ্গি পরনে আর শার্টটা পরে আছে দরজার ডান পাশের ঝুড়ির উপর, সেখানেই ঝুলছে সেটা। হাত ঘড়ি এখনো হাতে, ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো, আলগোছে হাত ঘড়িটা খুলল, পকেট থেকে ওয়ালেট বের করলো। নাকে দুর্গন্ধ এসে ঠেকেছে জয়ের মুখ থেকে। পুরো ঘরেও একটা ভাবসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজলো, পেল বেড সাইডে টেবিলের এক পাশে বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয়। জয় চোখ বুজে উঠে বসলো। 1 কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আনো, শালার হ্যাংওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর। সবসময় আদেশ ধমক ভয়ের উপর রাখে। জয়ের আচরণ খিটখিটে। তরু বেশ ছোট জয়ের। হামজার খালার মেয়ে তরু। জয় সেই হিসেবে তরুর খালার ননদের ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকোনো আচরণ প্রকাশ পায় তরুর উপর, সেটা তরু দেখেছে খালি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে, ডেকে হাতে দেয়। মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে, মুখ থুবড়ে আছিস কেন? জামাই মরছে? এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো
তাদের শাড়ি এনেছিল সাথে করে, একটা রিমিকে দিয়েছে আর একটা তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে 2 জোড়া কালচে রঙা দুলও ছিল। মাথা ব্যথা কোলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার। কোনোদিন ভুল করে বসেনি জয়, ভুল হবার আগে ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘোরে কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকল। বালিশে হালান দিয়ে পা টান টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখল না, বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে। না ফেলে দিব্য বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি, এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারা। কি আশ্চর্য আশা তোর, তুই বললি আর জয়টা মেনে চলে গেল। ইচ্ছা থাকলেও যাব না, কারণ তুই যাইতে বলতেছিস। এখন তেরামি না করিয়ে যা তো জয় রুম থেকে, ভালো লাগছে না। আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতন এমনি ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে ছেঁচড়ার মতো পড়ে থাকে না তারা। বিছানার উপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তো বাপের বাড়ির সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস স্যাঁচড়ার মতো। হাসলো জয়। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে এসে উঠছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরেও তোর বাপের এই ছোটলোক মার্কা ভাঙড়ি বাড়িতে এসে পড়ে আছি। তোমার বাপ মা এমনি পীর বুঝে কেন সিস্টার? আমি মরলে কোন বানেগা করপতি? একটা লাথি মারি তোর ঘাড়ের উপর। তার আগে বের হ আমার রুম থেকে, মন মেজাজ ভালো নেই এমনি। তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবেই তো তোরে কালটি করেছে মামা। তুলির করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আমার ভালো লাগছে না জয়। তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল। আমার মেয়েকে কোল থেকে কেড়ে নিয়ে বলে, তুই যেখানে যাবি যা, মারা খা গিয়ে। আমার মেয়ে যাবে না তোর মতো, আমি সেই বাড়িতে কিভাবে যাবো জয়? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না, এই দিক ওই দিক তাকে জিজ্ঞেস করল। মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো, আরো চিন্তা করবে। সামনে ইলেকশন, এখন আমার ঝামেলা কি করে চাপাই তার উপর। সাহেব জানে? হামজা ভাই অল্প জানে। কি চাইতেছিস তুই এখন? মাথা নিচু করলো তুলি। আমি কি চাইবো? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়লো তুলি। জয় বিরক্ত হয়ে থমকে উঠল। এই থামা, প্যান না করে কাহিনী কি? সকাল সকাল তোর কেউ শুনতে আসি নাই, ঘুম কামাই করে। তুলি সুন্দরী, শরীরের বিভিন্ন স্থানে কালছিটে দাগ বোঝা যাচ্ছে। দেহের রং ফর্সা হবার ফলে আরো বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের ওপর চোখের নিচের কালি খুব চোখে বেঁচে। জয় গম্ভীর হলো। কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। কাছে না ও। জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে, নরম সুরে আদুরে কণ্ঠে বোঝাবে না। তবু সকল দুঃখ শোনার দাবি দিচ্ছে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল, এখন যা এখান থেকে। সীমান্তর নম্বরটা দে। না দরকার নেই, আমি কথা বলে নেব, তুই শান্ত হ, মিটিয়ে নেব আমি। আচ্ছা আর কাঁদছি না জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চর মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে, হোক বড় বা ছোট। হাত উঠে যায় খুব সহজে। তুলি নম্বর বলল। ফোনে তুললো নম্বরটা। জয় উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার এখন খিদে পায়নি, পরে খেয়ে নেব, তুই খেয়ে বের হ। জয় বের হয়ে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই এতটুকু পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তার হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনেই সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন কেমন আছেন আছেন চাচি? চাচি? চাচি বললেন।
ভালো আছি বাপ। তোমার আব্বাই যে কইছিল একখান বিধবা ভাতার কার্ড কইরা দিব, সকলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের মুখের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমি দিয়েছি সকলকে। কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালাম হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হইলেই কাদা পানি প্যাক প্যাক করে। রাস্তার কাজ কবে ধরবা হামজা? হামজা হাসলো। এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করবো ইনশাআল্লাহ। এলাকার মানুষ আগে আমার। আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি এসব। শীত এসে গেছে অলরেডি, এখন আর বৃষ্টি বা কাদা হবে না, মানে এই কয়েক মাস আর কি। গাড়িতে উঠে বসলো দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল। তুমি পেছনে যাও, আমি এখানে বসবো। হামজা বিরক্ত হয়ে পড়ল। আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জন্মটা? তুই বড় হবি না এই জীবনে? চান্স নাই ব্রো, কথা না বলে পেছনে যাও তো, রোদে গা পুড়তেছে আমার। গাড়ি চলছে মেইন রোড ঘেসে। হামজা জিজ্ঞেস করলো, সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম? জয় গম্ভীর হলো। কার জানি চুলকানি উঠছে, মনে হয় আমায় নিয়ে একটু মলম লাগানো দরকার। তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়, এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়। অসম্ভব, ওই পুলিশ শালাদের এক একটা মশার কয়েল টাইপ প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়। হাঙ্গামা হবে আমি গেলে। হামজা মুখ শক্ত করে বলল, সুরের বাচ্চা, মায়ের খাবি কিন্তু। বলি, সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশলগত চক্র, যেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না। সেটা আমি তো রোজ ডুবতেছি। আমার থেমে গিয়ে তাত খিঁচল। আমার সামনে আমার বদনাম করতেছো তুমি। হামজা চট করে হেসে ফেল। আমি তোর পেছনে। কবির হেসে উঠল। সিটে মাথা ঠেকালো জয়। চোখ বুজে জিজ্ঞেস করল, গন্তব্য কোথায় সাহেব? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মারির দাঁতের আগায় জিব্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে। ছেলে বড় হয়েছে ভাই, রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে। তোমরা একটা ব্যবস্থা করেছো না? কবির জিব্বা কামড়ালো। লজ্জা শরম কোন হকারের কাছে বেচে বাদাম খাইছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবে তুমি? হুম, লাইফটাকে এখনো চেস করার আছে। এত সকালে বলি খাওয়া ঠিক না। হামজা সিগারেট ধরালো। তুই আসলেই মেয়েবাজি শুরু করছিস জয়, আমার বিশ্বাস হয় না। কবির হো করে হাসলো হামজার নাটকে। খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ঠোঁটে গুজে অস্পষ্ট স্বরে বলল, গুজব ওসব, আমি একজন ভালো লোক। তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবা মারলো জয়ের কাঁধে। মারার আরো বহু প্ল্যান আছে, এভাবে মারলে পাপ বেশি হবে তোর। কেসে উঠলো হালকা। জয় বলল, তাই বলে তরুর দিকে নজর গেল তোমার? তুই আগে জানালার কাছ নামা, শ্বাস আটকে যাবে, মরে যাব। ধোয়া জমে গেছে ভেতরে, ঠান্ডাও লাগতেছে। সিটে মাথা এলিয়ে দিল জয়। মরলে লাভ সবচেয়ে বেশি আমার। এবার মেয়র পদ আমার কনফার্ম। তোমার পাশের জানালা খোলো বাল। কবিরকে বলল। এসি অফ করো। কবির আচমকা ব্রেক কষল। জয় নেমে দাঁড়ালো। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গোছে। শীত ভালোই পড়ে গেল হবু মেয়র সাহেব, কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়ের সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাতে চাইছেন? মানে আসলে বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল। হাসি মুখে যখন বলেছি শুভেচ্ছা বার্তাই ধরে নিন। রাস্তা রাস্তায় পোস্টার শাটার কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মিলালো দুজনে।
হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝ পথে বয়ে আসেনি। হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের ওপর? এই ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই থেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা কতটা বাড়িয়ে আমি জানি না। লোকের কতটা সন্দেহ আমাদের উপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। হ্যাঁ, রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন এরকম তো আর নই। মূলত যে জমি জমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল, তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষ সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গিয়েছিল। তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, সে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে? মাথা নাড়ালো হামজা। যুক্তিতে মেলে আসলে, কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিই পড়ে গেছি, যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলেই তো আর ছাড়বে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায়। তো বহু চাহিদা অপূর্ণ রয়ে যায়, এই কারণে আর কি। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজার কথার মাঠ প্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এতে কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতিতে ধাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আমাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। সাথে আমার নিজেরই গা জ্বলছে, দ্রুত কথা সেরে নেই। হামজা বলল, আমার চাচা শ্বশুর মানে সাবেক মেয়র সাহেব, এবার তাকে হারিয়েই আমাকে জিততে হবে। সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখেনি, দেখছেও না। মুস্তাকিন প্রশ্ন করল, তা কি সে ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে, তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনার গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল। সেদিনে ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসেব চোকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গফের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির ধমকে। মুস্তাকিন আবার বলল, আচ্ছা, পরেরটারে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না। অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবুও একটু আসুন, সময় করে চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন। গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট এক পেশে হাসি হাসল। আমাদের আগে আপনিই দেখছি শিওর সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো পরে। হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করলো, আমি কি যাব ভেতরে? ঘাড় ঘুরিয়ে তাকালো জয়। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছো শালা, আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে। হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক করে উঠল, তোমার ফোন না ঘন্টা, বালডা সারাদিন খালি বাজতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে 2 ঘাঘুর যাতায়াত আগেই পড়ে আছে। বসার রুমে বসে রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই। ওরা এসেছেই ভর দুপুরে অসময়ে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বলল, যা পারে না তা মারাতে হবে কেন? ভদ্র বাংলার পেছন মারছে। হামজা মুখ শক্ত করে তাকিয়ে বলল,
তোর খাপছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো একটা থাপ্পড় মারবো, দুটো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। হ্যাঁ, ব্যাপার না, তবে তাতে তোমার 1000 খানেক ভোট কমবে এবার। তুই একাই 1000 ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলো। আহ, জানতামই না। আগে বলেননি কেন সাহেব আপনি আমার ভাই? অথচ পরিচয় ছিল না। এই সুখ আমি সইব কেমনে? জন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলেই বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা? দুপুরের ভোজে কি কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন। খারাপ নেই, পছন্দ হবে তোমাদের। খেলে তো ভালোই। এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বললেন, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন। কেন, ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না? হামজা হাসল। ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি। তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচয় না হই বেশি দিন, বরং ঝামেলা না হলেই খুব মিস করি জয় ঝামেলাকে। তো ওইভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বেরিয়ে গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফেম জুটিয়েছি না। আপনি 5 বছরে মেয়র থেকে কেন, মানে মেয়র থেকে কেন, আরও 10 বছরও যদি সময় নেন, তারপরও তার একাংশ নিজের করতে পারবেন না আপনি। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে, তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? হুম, তাহলে সে জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলছি। তুমি বললে আমি বসে গেলাম। ভয় পেয়েছি খুব তোমাকে জামাই আব্বা। নাটকীয়তার সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরেই জবাব দিল হামজা। কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকেই ড্যামেজ করে বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসি মুখেই বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা করা হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রতি উত্তর করলেন, তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে 28 বছর কাটাইনি। এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেই দিনের ছেলে। যাই হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এইটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি, এমনটা ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? 1000 কয়েক প্রার্থীর ভিড়ে আমি যদি বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে নির্বাচন করতেই দেবো না, ব্যাস। এজন্য আপনি বসে যাবেন, এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না চাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে থেকে ঠোঁট কামড়ালো। এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। তো উদ্দেশ্যটা কি? আপনি ডেকেই আবার আপনিই কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। ছ্যাঃ, 1000 বছর পুরনো টেকনিক এটা। হ্যাঁ, এজন্য আমি বলি কি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষদের এসব মারপেচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মজতে আমি লজ্জা পেয়েছি জানেন। আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে শৌচালো চোখে। হামজা জিজ্ঞেস করল, কেন মারতে চেয়েছিলেন জয়কে?
মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ দলে দলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেরাচ্ছ, বেরাও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কি করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ ছিল না, পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়লো 2 দিন পিবিআই ডিপার্টমেন্টে, বাড়িতে তল্লাশি চললো উল্টে পাল্টে। এক পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছে 2 ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনাবোধ তোমার। তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা?